হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভারতীয় সংবিধানের ওপর কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো সংবিধান যখন গঠন হয় তখন সংবিধানে 395টা আর্টিকেল ছিল, 8টা শিডিউল, 22টা পার্ট ছিল। তো বর্তমানে 445-এর বেশি আর্টিকেল আছে, 12টা শিডিউল এবং 22টি পার্ট আছে। সুতরাং 445টা আর্টিকেল তো পড়া মনে রাখা সম্ভব না। সুতরাং যেইগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে বারে বারে এসেছে, সেই রকমই কিছু গোনা বাছা আর্টিকেল নিয়ে আলোচনা করব। এইখানে শুধুমাত্র যেগুলো পরীক্ষাতে আসতে পারে বা যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করছি। আর্টিকেল নাম্বার 1-এ ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে। তো এরপরের আর্টিকেল 2, নতুন রাজ্য গঠন অথবা রাজ্য পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 2-এ। এরপরের আর্টিকেল 3-এ নতুন রাজ্য সৃষ্টি, রাজ্যের নাম বা ভূখণ্ডগত এলাকার সীমানা পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 3-এ। এরপর আর্টিকেল 5-এ নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 6, দেশভাগের পরে পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের কথা বলা হয়েছে। তা আর্টিকেল 6 কি, দেশভাগের পরে পাকিস্তান থেকে যেসব মানুষগুলো এসছে, মানে যারা পাকিস্তানের নাগরিকত্ব নেয়নি সেই সময়, তাদের কীভাবে নাগরিকত্ব দেওয়া যায় সেই নিয়ে আলোচনা হয়েছে আর্টিকেল 6-এ, রাইট। তো এরপর আর্টিকেল 8 হচ্ছে বিদেশে বসবাস করা ভারতীয় ব্যক্তিদের নাগরিকত্ব প্রদানের বিষয়ে আলোচনা করা হয়েছে। তার মানে কি, বিদেশে যেসব ভারতীয় ব্যক্তিরা রয়েছেন, বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত যেসব ব্যক্তিরা রয়েছেন, তাদের ভারতের নাগরিকত্ব কীভাবে দেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা আর্টিকেল 8-এ হয়েছে। এরপর হচ্ছে আর্টিকেল 13 হচ্ছে মৌলিক অধিকার খর্ব করার মতন সমস্ত আইনকে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। আচ্ছা, এর আগে বলে নিই, আর্টিকেল 1 থেকে 4 হচ্ছে আর্টিকেল 1 to 4, এইটা হচ্ছে পার্ট 1-এর মধ্যে পড়ছে। তো পার্ট 2-এর মধ্যে পড়ছে নাগরিকত্ব, সিটিজেনশিপ, যারা আন্ডার আছে আর্টিকেল 5 থেকে 11, এবং এরপরে পার্ট 3-এর মধ্যে হচ্ছে আর্টিকেল 12 থেকে 35 পড়ছে, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। তো আর্টিকেল 13টা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আর্টিকেল 12 হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা এবং বর্ণনা, যেটা বেশি ইম্পর্টেন্ট নয়, এই জন্য এখানে লিখিনি। আর্টিকেল 13 থেকে বলছি। আর্টিকেল 13 এটা ইম্পর্টেন্ট আর্টিকেল। এই আর্টিকেল 13 থেকে আর্টিকেল 35-এর মধ্যে, 12 থেকে 35-এর মধ্যে যেসব আর্টিকেলগুলো আছে, এইগুলোই মেনলি সমস্ত পরীক্ষায় বারবার করে পড়ে। তো এই কটা আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, রাইট। তো আর্টিকেল 13 কি বলেছে, মৌলিক অধিকার খর্ব করার মতন সমস্ত আইন বাতিল করার কথা বলা হয়েছে আর্টিকেল 13-তে। আর্টিকেল 14 বলা হয়েছে, আর্টিকেল 14-তে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলে সমান, মানে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে, রাইট। তো আর্টিকেল 15 দেখি। আর্টিকেল 15 হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ যে কোনো প্রকার বৈষম্যকে নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে আর্টিকেল 15। আর্টিকেল 16 হচ্ছে সরকারি চাকুরি লাভের ক্ষেত্রে সমস্ত নাগরিকদের সমান সুবিধা বা সমান সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে। তা আর্টিকেল 16টা দেখি। সরকারি চাকরি লাভের ক্ষেত্রে কোনো রকম বৈষম্য না করার বিষয়ে বলা হয়েছে। সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 16-তে। আর্টিকেল 17তে বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। আচ্ছা, পরের আর্টিকেল 18, সামরিক ক্ষেত্র ও শিক্ষাক্ষেত্র ছাড়া সমস্ত রকম খেতাব বা টাইটেল নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে আর্টিকেল 18-তে, রাইট। আর্টিকেল 19 হচ্ছে আর্টিকেল 19-এ বলা হয়েছে সংবিধানে 6 রকম মৌলিক স্বাধীনতার কথা বলা হয়েছে, রাইট। এই স্বাধীনতাগুলো কী কী সেগুলো আলোচনা করছি। প্রথম স্বাধীনতার কথা বলা হয়েছে, এটা হচ্ছে বাক স্বাধীনতা বা মতামত প্রকাশের অধিকার, সমান অধিকার, মানে সকলের বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের সমান অধিকার থাকবে। এরপরে 2 নম্বর পয়েন্টে দেখছি। 2 নম্বর পয়েন্টে বলেছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমাবেত হওয়ার অধিকার, মানে যে কোনো মানুষ শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্রভাবে সমাবেত হতেই পারে। এরপরে 3 নম্বরে কি বলেছে, 3 নম্বর যে অধিকার, মৌলিক স্বাধীনতার অধিকার, সেটা হচ্ছে সংঘ সমিতি গঠন করার সাধারণ অধিকার। এটা একটা মৌলিক স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ছে। এরপরে 4 নম্বর, ভারতীয় ভূখণ্ডের মধ্যে পড়ে এমন সমস্ত স্থানে যাতায়াত করার বা অবাধে যাতায়াত করার অধিকার, এটাও একটা মৌলিক স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ছে। এরপরে 5 নম্বর অধিকার দেখছি, ভারতবর্ষের সীমানার মধ্যে যে কোনো জায়গায় বাসস্থান গড়ার বা বসবাস করার অধিকার,
এরপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট, যে কোনো কর্ম অবলম্বন করার অধিকার বা উপজীবিকা গ্রহণ করার অধিকার, ব্যবসা বাণিজ্য গ্রহণ করার অধিকার। রাইট, তার মানে সংবিধানে উল্লেখিত 6 প্রকার মৌলিক স্বাধীনতার যে অধিকারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 19-এর মধ্যে পড়ে। আর এটার মধ্যে প্রেস ফ্রিডম যেটা, সেটাও আর্টিকেল 19-এর মধ্যেই পড়ছে। তো এরপরে আর্টিকেল 21, যেটা হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। তো যদি দেশে এমার্জেন্সিও জারি হয়, এই আর্টিকেল 21 বা জীবন বা ব্যক্তি স্বাধীনতা রক্ষা, এটা কখনোই খর্ব করা যায় না। রাইট, তো পরের আর্টিকেল 21-এ, আর্টিকেল 21 হচ্ছে শিক্ষার অধিকার। প্রাথমিক শিক্ষাকে মৌলিক শিক্ষার অধিকার মর্যাদা প্রদান করা হয়েছে আর্টিকেল 21-এর এ নাম্বার ধারায়। রাইট, এরপর হচ্ছে পরের আর্টিকেল 22, বিনা কারণে কোনো ব্যক্তিকে আটক করা হলে বা তাকে আটক করার কারণ যদি না জানানো হয়, তাহলে তাকে আটক করার কারণ জানাতে হবে এবং তাকে 24 ঘন্টার বেশি আটক করে রাখা যাবে না। এটা আর্টিকেল 22। আর্টিকেল 23, বল প্রয়োগ করে কোনো মানুষকে বেকার খাটানো যাবে না, মানুষ পাচার করা বা এরকম কোনো কাজ, এগুলো সবই নিষিদ্ধ আর্টিকেল 23-এর আন্ডারে। আর্টিকেল 24, 14 বছরের কম বয়সী কোনো শিশুকে মানে কলকারখানা বা খনি বা কোনো বিপজ্জনক কাজে লাগানো যাবে না। এটা হচ্ছে আর্টিকেল 24। আর্টিকেল 25, প্রত্যেক ব্যক্তিকে নিজের বিবেক ও স্বাধীনতা অনুসারে ধর্মপ্রচার, ধর্মচারণ ও জীবিকা অর্জন করার সুযোগ দিতে হবে। এটা আর্টিকেল 25। তো পরের আর্টিকেল 26, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিষয় সম্পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার। এটা আর্টিকেল 26। আর্টিকেল 27টা দেখে নিই। আর্টিকেল 27-এ বলেছে কোনো ব্যক্তিকে কোনো ধর্মীয় কারণে কর দিতে বাধ্য করা যাবে না। কোনো ব্যক্তিকে কোনো ধর্মীয় কারণে কর দিতে বাধ্য করা যাবে না। এটা আর্টিকেল 27। আর্টিকেল 28, সম্পূর্ণভাবে সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো রকম বিশেষ ধর্ম বা ধর্মীয় শিক্ষার প্রচার বা তার স্বাধীনতা দেওয়া যাবে না। এটা আর্টিকেল 28। আর্টিকেল 29 কি বলেছে, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের স্বার্থ সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 29। এবং আর্টিকেল 30 হচ্ছে সংখ্যালঘু শ্রেণীভুক্ত মানুষজনকে তাদের নিজেদের পছন্দের মতো শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন পরিচালনা সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। এটা হচ্ছে আর্টিকেল 30 বলেছে। তো আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 এই দুটো পুরোপুরি সংখ্যালঘু মানুষদের স্বার্থের কথা ভেবে এই দুটো আর্টিকেল তৈরি করা হয়েছে। এরপর হচ্ছে আর্টিকেল 32। আর্টিকেল 32 হচ্ছে কোনো মানুষের মৌলিক অধিকার খর্ব করা হলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। এই অধিকার তাকে প্রদান করা হয়েছে এই 32 নম্বর আর্টিকেলের দ্বারা। রাইট, কোনো মৌলিক অধিকার যদি তার খর্ব করা হয়, তাহলে তিনি সুপ্রিম কোর্টের মানে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবেন। মৌলিক অধিকার শুধুমাত্র খর্ব করা হলে অন্য কোনো অধিকারের জন্য তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন না, তাকে নর্মাল প্রসিডিওরের মাধ্যমে যেতে হবে। কিন্তু যদি মৌলিক অধিকার কোনো মানুষের খর্ব করা হয়, তাহলে তিনি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবেন, সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে আর্টিকেল 32 আলোচনা করা হয়েছে। তো এই আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট 5টি রিটস বা লেখও জারি করতে পারে। এইগুলো নিয়ে পরে আলোচনা করব। তো আর্টিকেল মানে 12 থেকে 35, এইটা হচ্ছে মৌলিক অধিকার সমূহ সেইটাকে ব্যাখ্যা করেছে আর্টিকেল 12 থেকে 35। এই কটা আর্টিকেল যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। তো এরপরে পার্ট 4-এর মধ্যে পড়বে হচ্ছে পার্ট 4-এর মধ্যে পড়বে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আর্টিকেল 36 to 51। তো আর্টিকেল 36 to 51 ডিপিএসপির মধ্যে সব আর্টিকেল নিয়ে আলোচনা করবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে তাহলে এর মধ্যে ডিপিএসপির মধ্যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছে আর্টিকেল 40, যেটা পঞ্চায়েতের গঠন বিষয়ক সম্পর্কে আলোচনা করা হয়েছে। পঞ্চায়েতের গঠন এবং গ্রামীণ স্বায়ত্তশাসন বিষয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 40-এ। তো এরপর আর্টিকেল 44, সমগ্র দেশে একই দেওয়ানবিধি বা ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের কথা বলা হয়েছে। তো এটা খুব রিসেন্ট নিউজে এসেছিল যা ইউনিফর্ম সিভিল কোডের কথা। তো এটা ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির মধ্যে ভারতের সংবিধানে অলরেডি রয়েছে, সেটা আর্টিকেল 44-এর মধ্যে পড়ছে। রাইট, তো এরপর আর্টিকেল 45 এইটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা এবং তাদের শৈশবকালীন যত্নের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করার কথা বলা হয়েছে আর্টিকেল 45-এর মাধ্যমে। তো এর পরের আর্টিকেল 48-এ এটা পরিবেশ উন্নয়ন সংরক্ষণ এবং বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল 48-এতে।
এরপর আর্টিকেল 49, ঐতিহাসিক স্মৃতিসৌধ স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলি সংরক্ষণের কথা বলা হয়েছে আর্টিকেল 49-এ। এরপর আর্টিকেল 50, আর্টিকেল 50-তে বলা হয়েছে বিচার বিভাগ এবং শাসন বিভাগের পৃথকীকরণ, মানে বিচার বিভাগ এবং শাসন বিভাগ যেন দুটো মিলে না যায়, এইটাই আর্টিকেল 50-তে আলোচনা করা হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, বারবার করে পরীক্ষায় আসে। এরপরে আর্টিকেল 51-এ যেটা মৌলিক কর্তব্য সমূহের সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানে ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ডিপিএসপি ছিল আর্টিকেল 36 থেকে আর্টিকেল 36 to 51 পর্যন্ত। তো ডিপিএসপির আর্টিকেলগুলো সব কমপ্লিট হয়ে গেল। ডিপিএসপির মধ্যে সব আর্টিকেল পড়ার দরকার নেই। আর্টিকেল 40 যেটা গ্রাম পঞ্চায়েত গঠন এবং গ্রামীণ স্বায়ত্তশাসন গঠন, সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 44 যেটা ইউনিফর্ম সিভিল কোডের ব্যাপারে বলেছে। আর্টিকেল 45-এরটা পড়বো, যেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা, এটার কথা বলা হয়েছে। আর্টিকেল 48-এ যেটা পরিবেশ উন্নয়নের কথা বলেছে। আর্টিকেল 49 যেটা ঐতিহাসিক স্মৃতিসৌধ এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর সংরক্ষণের কথা বলা হয়েছে আর্টিকেল 49, সেটা পড়বো। এবং আর্টিকেল 50 যেটা বিচার বিভাগ এবং শাসন বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে, এটা পড়বো, এটা ইম্পর্টেন্ট। এবং আর্টিকেল 51 যেটা মৌলিক কর্তব্যসমূহ, আর্টিকেল 51-এর যেটা মৌলিক কর্তব্যসমূহ, এই কটা পড়লেই হবে। এর মধ্যে থেকেই জেনারেলি ডাব্লিউবিসিএস প্রিলিম, ডাব্লিউবিসিএস মেন্স থেকে অন্যান্য শুরু করে রাজ্যের সমস্ত পরীক্ষা এর মধ্যে থেকেই কোশ্চেন আসে। তো এরপরে আরও কিছু আর্টিকেল আছে যেগুলো পড়ে নেবো। এরপর আর্টিকেল হচ্ছে আর্টিকেল 52। আর্টিকেল 52-তে রাষ্ট্রের একজন রাষ্ট্রপতির উপস্থিতির কথা বলা হয়েছে, মানে রাষ্ট্রপতি নিয়ে যদি রাষ্ট্রপতির সংজ্ঞা বা রাষ্ট্রপতি কী সেটা নিয়ে যদি কোনো কোন আর্টিকেল আছে এরকম যদি কোনো প্রশ্ন আসে, তাহলে সেটা হচ্ছে আর্টিকেল 52। এছাড়াও রাষ্ট্রপতি নিয়ে আরও কয়েকটা আর্টিকেল আছে, যেমন 53 রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রের শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা প্রদান, বা আর্টিকেল 54 রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়, আর্টিকেল 55 রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল 52 যেটা পরীক্ষায় দেয়, এর জন্য এটাই এখানে পড়াচ্ছি। আর্টিকেল 52 এটা হচ্ছে রাষ্ট্রপতির উপস্থিতির কথা বলা হয়েছে। এখানে আর্টিকেল 54টাও লিখে দিয়েছি, যেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 54, এটাও আসছে পরীক্ষায়। এরপরে আর্টিকেল 55 রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাইট। এরপরে আর্টিকেল 56 রাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 56-এ, এটাও ইম্পর্টেন্ট। এরপর আর পড়তে হবে না। এরপর হচ্ছে উপরাষ্ট্রপতি, আর্টিকেল 63 যেটা উপরাষ্ট্রপতি পদের উপস্থিতির কথা বলা হয়েছে, উপরাষ্ট্রপতির পদের সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 63-তে, সেটা ইম্পর্টেন্ট। এরপরেরটা হচ্ছে আর্টিকেল 66। আর্টিকেল 66 হচ্ছে উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। এরপরে আর্টিকেল 76 ভারতে একজন অ্যাটর্নি জেনারেলের উপস্থিতি সম্পর্কে বা অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত কোনো আর্টিকেল দিলে সেটা হচ্ছে আর্টিকেল 76 উত্তর হবে। তো আর্টিকেল 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 76-এ। আর্টিকেল 79 হচ্ছে সাংসদের সাংবিধানিক কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়েছে, সাংসদের সাংবিধানিক কাঠামো। 79, 80, 81 এই তিনটেই খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। এরপরে কী বলেছে 80-তে, আর্টিকেল 80 হচ্ছে রাজ্যসভার কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 80-তে, এবং 81 হচ্ছে লোকসভার কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে 79 হচ্ছে সংসদের সাংবিধানিক কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়েছে, 80 হচ্ছে রাজ্যসভার গঠনগত কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং 81 হচ্ছে লোকসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাইট। এই তিনটে আর্টিকেল খুব ইম্পর্টেন্ট এইখান থেকে। এরপরে হচ্ছে আর্টিকেল 86, এটাও ইম্পর্টেন্ট। আর্টিকেল 86-এ বলছে সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির বার্তা প্রেরণের অধিকার, মানে সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতি যে বার্তা প্রেরণ করতে পারে সেই অধিকার, সেটা হচ্ছে আর্টিকেল 86 আলোচনা করা হয়েছে। আর্টিকেল 93 হচ্ছে লোকসভায় স্পিকার এবং ডেপুটি স্পিকারের সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপস্থিতি, সেটা হচ্ছে আর্টিকেল 93-তে আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে আর্টিকেল 100 সংসদে ভোটদানের পদ্ধতি, ক্ষমতা এবং কোরাম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, রাইট। তো কোরাম সংক্রান্ত বিষয় যেটা 110 যে উপস্থিতির বিষয় এবং সংসদের যে ভোটদানের পদ্ধতি এবং ক্ষমতা, সেটা সম্পর্কে হচ্ছে আর্টিকেল 100-তে আলোচনা করা হয়েছে, এটাও ইম্পর্টেন্ট আর্টিকেল। এরপর হচ্ছে আর্টিকেল 106 যেটা সংসদের সদস্যদের বেতন এবং ভাতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 106, এটাও ইম্পর্টেন্ট। এরপর আর্টিকেল 107 যেটা হচ্ছে 107 কোনো বিল উত্থাপন এবং বিল পাস সংক্রান্ত আলোচনা আর্টিকেল 107-এ হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। আর্টিকেল 108 এটা হচ্ছে কোনো বিষয়ে কোনো বিশেষ পরিস্থিতিতে সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে বলা হয়েছে। তো এরকমভাবে মনে রাখতে হবে আর্টিকেল 108 হচ্ছে সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে আলোচনা, তো এটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল।
এরপর আর্টিকেল 110, যেটা হচ্ছে অর্থ বিলের সংজ্ঞা বা অর্থ বিল কি সে নিয়ে আলোচনা করা হয়েছে। 110 এইটাও খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এগুলো সবকটাই পরীক্ষায় দেয় বারবার করে। আর্টিকেল 112 হচ্ছে বাজেট সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর্টিকেল 112। আচ্ছা, এই টোটাল ভিডিও, এই সম্পূর্ণ ভিডিওটা কভার করার পরে এই ভিডিওটার এই যে পিডিএফটা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফটা। এরপর আর্টিকেল 120, সংসদে ব্যবহার্য ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংসদে কি ভাষা, কোন ভাষা অনুমোদন আছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 120-তে। আর্টিকেল 124 হচ্ছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 124-এ। এরপরে আর্টিকেল 125 হচ্ছে বিচারপতিদের বেতন এবং ভাতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 125-এ, এটাও ইম্পর্টেন্ট। এরপর আর্টিকেল 135 হচ্ছে সংসদের যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারেল কোর্ট সম্পর্কে, মানে ফেডারেল কোর্ট হিসাবে সংসদ যে কাজ করতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 135। এইটাও খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। ফেডারেল কোর্ট দিলে, এই ফেডারেল কোর্ট হিসাবে কোনো প্রশ্ন চাইলে পরীক্ষা হলে তাহলে 135 নাম্বার আর্টিকেল হবে। জেনারেলি আর্টিকেল তুলে দেয় বেশিরভাগ পরীক্ষাতেই, তো সেই সব পরীক্ষার জন্য এই আর্টিকেলগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই আর্টিকেলগুলো মনে রাখলে পরীক্ষা হলে মানে উত্তর করে আসতে পারবেন। এরপর আর্টিকেল 142, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ জারি করার ক্ষমতা। সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ জারি করার ক্ষমতা, সেটা হচ্ছে আর্টিকেল 142 এর মধ্যে পড়ছে। এরপর আর্টিকেল 148, রাষ্ট্রে একজন নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষকের উপস্থিতি, মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সেই ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 148-এ। এইটাও খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, বারে আসে। আর্টিকেল 165, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সম্বন্ধে বলা হয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদের উপস্থিতি বা স্বীকৃতি আর্টিকেল 165-এ বলা হয়েছে। এরপরে আর্টিকেল 170-তে রাজ্য বিধানসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে 170, এটাও খুব ইম্পর্টেন্ট। আর 171 হচ্ছে রাজ্য বিধান পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এইগুলো খুব গুলিয়ে যায়, এইগুলো যেন না গুলায় সেরকমভাবে পড়তে হবে। আর্টিকেল 170 রাজ্য বিধানসভার আলোচনা, রাজ্যের বিধানসভার গঠন, আর আর্টিকেল 171 রাজ্যের বিধান পরিষদ সম্পর্কে আলোচনা, রাইট। তো এরপর হচ্ছে আর্টিকেল 199, যেটা অঙ্গরাজ্যের অর্থ বিল সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থ বিলের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানে রাজ্যের অর্থ বিল। তো এর আগে আমরা আর্টিকেল 110-এ যেটা অর্থ বিলের সংজ্ঞা বা অর্থ বিল যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, মানে ইন্ডিয়ান ইউনিয়নের অর্থ বিল, সেটা পড়েছি। আর এখানে হচ্ছে আর্টিকেল 199, যেটা রাজ্যের অর্থ বিলের সংজ্ঞা বা রাজ্যের অর্থ বিলের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর আর্টিকেল 202, রাজ্যের অর্থনৈতিক বাজেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে 202-তে হচ্ছে রাজ্যের অর্থনৈতিক বাজেট সম্পর্কে আলোচনা। এর আগে পড়েছি 112-তে, যেটা ইউনিয়নের অর্থনৈতিক বাজেট সম্পর্কে আলোচনা, ইউনিয়নের বাজেট সম্পর্কে আলোচনা পড়েছি আমরা। এরপর হচ্ছে 214 নম্বর আর্টিকেল, যেটা হচ্ছে রাজ্যে হাইকোর্টের উপস্থিতি সম্পর্কে আলোচনার কথা বলা হয়েছে আর্টিকেল 214। এটাও খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, এর বারে এসছে অনেক পরীক্ষায়, WBCS পরীক্ষায় তো অনেকবারই এসছে, WBCS প্রিলিতে। রাজ্যে হাইকোর্টের উপস্থিতি সম্পর্কে আলোচনা আর্টিকেল 214। এরপরে 217, যেটা রাজ্যে হাইকোর্টের বিচারপতির নিয়োগ সম্পর্কে আলোচনা, হাইকোর্টের বিচারপতি নিয়োগ সম্পর্কে আলোচনা আর্টিকেল 217। এরপর আর্টিকেল 226, হাইকোর্টের লেখ বা রিট জারি করার ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 226-এ। হাইকোর্ট যে রিট জারি করতে পারে বা লেখ জারি করতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে 226-এ। এটা খুব ইম্পর্টেন্ট, আর এটা বারে দেয় পরীক্ষায়, রাইট। এরপরে আর্টিকেল 233, কোনো জেলাতে বিচারপতির নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তাও এটা দিয়েছি। আচ্ছা, আর্টিকেল 239, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 239-এ। এইটা ইম্পর্টেন্ট খুব। এরপর আর্টিকেল 239-এ, এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে দিল্লির জন্য যে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা সেইটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দিল্লির সাংবিধানিক ব্যবস্থাটা আলাদা।
যেহেতু এটা রাজধানী অঞ্চল সেহেতু এটা সাংবিধানিক ব্যবস্থাটাও আলাদা। তো আর্টিকেল 239 দিল্লি সাংবিধানিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 243 হচ্ছে পঞ্চায়েত এবং পৌর শাসন, পৌর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো পঞ্চায়েত এটা হচ্ছে পার্ট 9-এর মধ্যে পড়ছে পঞ্চায়েত, রাইট। তো আর্টিকেল 244 এটা তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি অধ্যুষিত অঞ্চলের জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে আর্টিকেল 244-এ। আর্টিকেল 248 এইটাও খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে সংসদের ওপর অতিরিক্ত ক্ষমতা, মানে সংসদের ওপর যে অতিরিক্ত ক্ষমতা বা রেসিডুয়াল পাওয়ার ন্যস্ত করা আছে সেইটার কথা বলা হয়েছে আর্টিকেল 248-এ। এরপর আর্টিকেল 249 যেটা জাতীয় স্বার্থে সংসদ কর্তৃক রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারার বিশেষ ক্ষমতা। মানে জাতীয় স্বার্থে সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। মানে যেটা আমরা জানি ইউনিয়ন লিস্ট, সেন্ট্রাল লিস্ট আর যেটা স্টেট লিস্ট থাকে, সেই লিস্টে রাজ্য, স্টেট লিস্টের ব্যাপারেও রাজ্য মানে সংসদ আইন প্রণয়ন করতে পারে। এরপর আর্টিকেল 262 দুটি রাজ্যের নদী বা নদী সংক্রান্ত উপত্যকা সংক্রান্ত যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সংসদ সেই বিষয়ে আইন প্রণয়নের অধিকারী হয়। এটা আর্টিকেল 262। এইটাও খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, কারণ এটা বারে বারে নিউজে আসে। আর্টিকেল 266 যেটা কেন্দ্র ও রাজ্যের সঞ্চিত তহবিল বা কনসোলিডেটেড ফান্ড যে আছে কেন্দ্র রাজ্যের, তার হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা আর্টিকেল 266-এ করা হয়েছে। আর্টিকেল 266 কনসোলিডেটেড ফান্ড, এটাও খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 267 যেটা কন্টিনজেন্সি ফান্ড বা আকস্মিক ব্যয় তহবিল, এইটাও খুব ইম্পর্টেন্ট। এটা আর্টিকেল 267। এরপর আর্টিকেল 280 ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন এবং তার কার্যক্রম এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 280-তে, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর আসছে আর্টিকেল 300-এ সম্পত্তির অধিকারকে তার আইনি অধিকারের মর্যাদা দান করা হয়েছে। তার মানে সম্পত্তির অধিকার যেটা ছিল ওইটা ছিল আগে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, তো এখন এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এখন আর পড়ছে না, ওইটা সাধারণ অধিকার, যেটা আর্টিকেল 300 এর মধ্যে আলোচনা করা হয়েছে। তো সম্পত্তির অধিকারকে আইনি অধিকারের মর্যাদা দান করা হয়েছে, যেটা লিগাল রাইট। এরপরে আর্টিকেল 315 কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলির জন্য রাষ্ট্রায়ত্ত কমিশন গঠন করা বা পাবলিক সার্ভিস কমিশন গঠন করা সংক্রান্ত বিষয়, মানে পিএসসি যে গঠন সেইটা হচ্ছে আর্টিকেল 315-এর মধ্যে পড়ছে। আর্টিকেল 324 হচ্ছে ইলেকশন, যেটা নির্বাচন পরিচালনা ও নিয়ন্ত্রণ, এইটা হচ্ছে আর্টিকেল 324-এর মধ্যে পড়ছে। এই নির্বাচন পরিচালনা, নিয়ন্ত্রণ এবং এতে নির্বাচন কমিশনের কী ভূমিকা আছে, নির্বাচন কমিশনের কী কার্য আছে, সেই সংক্রান্ত সমস্ত আলোচনা আর্টিকেল 324-এর মধ্যে হয়েছে। আর্টিকেল 325 হচ্ছে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যে সাধারণ অধিকার, সেটা আর্টিকেল 325-এর মধ্যে পড়ছে। তার মানে নির্বাচনে অংশগ্রহণ করার যে অধিকার সেটা কোনো মৌলিক অধিকার না, এইটা হচ্ছে আমাদের লিগাল রাইট, যেটা আর্টিকেল 325-এর মধ্যে পড়ছে। আর্টিকেল 331 হচ্ছে লোকসভায় যে দুজন ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য যে দুটি আসন সংরক্ষণ করা হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল 331-এ। আর্টিকেল 343 যেটা কেন্দ্র সরকারের যে সরকারি ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, কেন্দ্র সরকারের আন্ডারে যে সরকারি ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আর্টিকেল 343-এর মধ্যে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 345 হচ্ছে অঙ্গরাজ্য সরকারি ভাষা, অঙ্গরাজ্য তার সরকারের সরকারি কর্ম হিসাবে কোন ভাষা সিলেক্ট করবে সেটা হচ্ছে আর্টিকেল 345-এর মধ্যে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360, এই তিনটেই হচ্ছে জরুরি অবস্থা বা এমার্জেন্সি প্রভিশন, রাইট। এই তিনটেই খুব ইম্পর্টেন্ট। এইটা পার্ট 18-এর মধ্যে পড়ছে, আর টোটাল যে মানে আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট। তো আর্টিকেল 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, আর্টিকেল 352 জাতীয় জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত বিষয়, আর্টিকেল 352। আর্টিকেল 356 হচ্ছে অঙ্গরাজ্যের রাষ্ট্রপতি শাসন, আর্টিকেল 356। তাহলে আর্টিকেল
352 আর্টিকেল 356 এর মধ্যে পার্থক্য হচ্ছে আর্টিকেল 352 হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, মানে পুরো জরুরি অবস্থা যদি পুরো দেশে লাগু করা হয় তাহলে আর্টিকেল 352 এর মাধ্যমে লাগু করা হবে। আর আর্টিকেল 356 হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, মানে কোনো রাজ্যে যদি কোনো জরুরি অবস্থা জারি করতে হয় তাহলে আর্টিকেল 356 এর মাধ্যমে জারি করতে হবে, রাইট। এবং আর্টিকেল 360 হচ্ছে দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা। তো আর 360 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা প্রয়োগ পুরো সম্পূর্ণ দেশে। তো যেহেতু অর্থনৈতিক জরুরি অবস্থা এখনও পর্যন্ত প্রয়োগ করা হয়নি, মানে আমাদের দেশে এখনও অর্থনৈতিক জরুরি অবস্থা প্রয়োগ হয়নি একবারও, যদিও জাতীয় জরুরি অবস্থা, রাজ্য জরুরি অবস্থা বারে বারে প্রয়োগ করা হয়েছে, কিন্তু অর্থনৈতিক জরুরি অবস্থা এখনও প্রয়োগ হয়নি। এরপর আর্টিকেল 368 যেটা কিনা সংবিধান সংশোধন পদ্ধতির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর্টিকেল 368, রাইট। ধন্যবাদ বন্ধুরা।